দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারোই ভাস্বতীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর স্বর্ণালী, শুরুতে যে খবরে নজর রাখবো, বামফ্রন্টের ডাকা বন্ধে রয়েছে বন্ধ দোকানপাট, যান চলাচল। মানিকচকে গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে যখন গ্রামবাসীরা তারা বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রতিবাদে নামে, সেই সময় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সামনে আসে এবং পাশাপাশি জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায়। একদমই ভাস্বতী, আমরা দেখেছি সেই ছবি গতকাল এবং সেই ঘটনার জেরেই কিন্তু আজ 12 ঘন্টার জন্য বামফ্রন্ট নেতৃত্ব তারা কিন্তু অবরোধের ডাক দিয়েছে, বন্ধের ডাক দিয়েছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, বৃহস্পতিবারই চলে গুলি, এমনটাই অভিযোগ সামনে এসেছে। পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়েছে, চলে রাস্তা অবরোধ এবং তারই প্রতিবাদে মালদার মানিকচকে বন্ধের ডাক দেয় বামফ্রন্ট। 12 ঘন্টার বন্ধের ডাক বামফ্রন্টের এবং সেই বন্ধের ডাক কিন্তু সকাল থেকে এলাকা যথেষ্টই থমথমে রয়েছে এবং একেবারে রাস্তাঘাটে লোকের সংখ্যাও কম। স্থানীয় বাসিন্দারা তারাও বাড়িঘর থেকে বেরোচ্ছে না এবং দোকানপাটও কিন্তু সেখানে বন্ধ রয়েছে। একদম ভাস্বতী, এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, এই মুহূর্তে সামগ্রিক ঠিক কি চিত্র উঠে আসছে? যেমনটা আমরা জানতে পেরেছি যে বামফ্রন্ট কিন্তু 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে সামগ্রিক চিত্র ঠিক কি? তারা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে এই বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধের ডাক দেওয়ার পর থেকে, যেখানে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন প্রান্তের দোকানপাট বন্ধ লক্ষ্য করা যায় এই মানিকচক এলাকার বিভিন্ন প্রান্তে বাড়তি পুলিশি নজরদারি। ঠিক এই এলাকায় দেখতে পাচ্ছ, দেখো পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন। পুলিশ বিভিন্ন প্রান্তে নজরদারি চালাচ্ছে, কোনো রকম যাতে কোনো ঘটনা, কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখেছে পুলিশ প্রশাসন। বিভিন্ন প্রান্তের যে দোকানপাটগুলি রয়েছে সেগুলি এখনও বন্ধ রয়েছে, তবে বেশ কিছু দোকানপাট ইতিমধ্যে খুলেছেন তারা দোকানদারেরা, কিন্তু বেশিরভাগ দোকানপাট বন্ধ লক্ষ্য করা যাচ্ছে। যানবাহনও ঠিক নেই, কারণ যে সমস্ত যানবাহন যাত্রীবাহী রয়েছে, বাস, মিনি বাস, এই সমস্ত যানবাহন যে সকাল থেকেই বন্ধ, এমনটাই চিত্র উঠে আসছে মানিকচক জুড়ে। বিভিন্ন প্রান্তের যানবাহন বন্ধ থাকার পাশাপাশি এর সাথে সাথে বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে নজরদারির জন্য পুলিশের আধিকারিকরা রয়েছে এবং সেই এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের পদস্থ আধিকারিকরা মানিকচকের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে। কোনো রকম উত্তেজনা যাতে না ছড়ায় সেদিকে লক্ষ্য রয়েছে পুলিশ প্রশাসনের। পাশাপাশি এই বামফ্রন্টের যারা বন্ধ ডেকেছে বামফ্রন্ট, তারাও যাতে কোনো রকম এই বন্ধ সফল করতে কোনো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি না করে সেদিকেও লক্ষ্য রেখেছে পুলিশের আধিকারিকরা। জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা দফায় দফায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যান্ড এলাকায় পৌঁছচ্ছে। দেখতেই পাচ্ছ, দেখো পুলিশের পদস্থ আধিকারিকরা এই মানিকচকের বিভিন্ন স্ট্যান্ড এলাকায় পৌঁছেছে। র্যাফ নামানো হয়েছে যাতে করে কোনো রকম ঘটনা না ঘটে। তবে মোটের ওপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে, কিন্তু এখনও কোনো ঘটনা না ঘটলেও যে বন্ধ যে কার্যত কিছুটা হলেও সফল, এমনটাই দাবি করছে বামফ্রন্ট নেতৃত্ব। কারণ সকাল থেকে যে সমস্ত দোকানপাট খোলা থাকে প্রতিদিন, সেই দোকানপাট সকাল থেকেই বন্ধ রয়েছে। এনায়েতপুর এলাকাতেও সেই একই ছবি রয়েছে, থমথমে পরিস্থিতিও রয়েছে। এর পাশাপাশি যে সমস্ত দোকানপাটের পাশাপাশি যে দৈনিক বাজার, সেগুলিও খুলেছিল। বেলা বাড়ার সাথে সাথে আপাতত পরিস্থিতি পুলিশের আয়ত্তের মধ্যে রয়েছে এবং কোনো প্রান্তে কোনো বিক্ষিপ্ত ঘটনা, কোনো উত্তেজনা পরিস্থিতি এখনো পর্যন্ত নেই, এমনটাই জানা যাচ্ছে। আগামী পরিতোষ, সেক্ষেত্রে আপাতত পরিস্থিতি তো শান্তিপূর্ণ রয়েছে, কিন্তু তার পাশাপাশি যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে গতকালই আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ এই বেহাল বিদ্যুৎ পরিষেবার দাবিতে কিন্তু প্রতিবাদে কিন্তু পথ অবরোধ করেন এলাকাবাসীরা এবং তার পরবর্তীতেই পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও ওঠে এবং আজ এই প্রেক্ষাপটে এলাকাবাসীরা তারা ঠিক কি বলছেন? একদমই, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ছিল, সেই অভিযোগকে কেন্দ্র করে বেশ উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গতকাল। তারপর থেকে এখনও পর্যন্ত সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এই গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে তারা ক্ষিপ্ত রয়েছেন, কারণ তারা অভিযোগ তুলছেন পুলিশের বিরুদ্ধে একাধিক বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ। তারা যখন আন্দোলন করছিলেন, পথে নেমেছিলেন, তখন পুলিশ তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিল, তাদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য বলা হচ্ছিল। পুলিশ প্রথমে শান্তিপূর্ণ করলেও পরে নাকি পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করে, তারপর মানুষ নাকি ক্ষিপ্ত হন, এমনটাও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। তবে এলাকা বেশ থমথমে রয়েছে, পুলিশের আধিকারিকরা মোতায়েন থাকার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অনেকটাই পুলিশকে সহযোগিতা করছে, এমনটাই পুলিশের আধিকারিকরা জানাচ্ছে। মোটের ওপর এলাকার যে সমস্ত বাসিন্দারা যারা গতকালকে এই ঘটনায় যুক্ত ছিলেন, তারা এখনও পর্যন্ত এই এলাকা জুড়ে যে কোনো রকম নতুন করে উত্তেজনা না ছড়ে তার জন্য যে সমস্ত
এলাকার সজাগ ব্যক্তিত্ব রয়েছে তারা যেমন চেষ্টা চালাচ্ছে, পুলিশ ইতিমধ্যে এই গোটা ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে, এমনটাই জেলা পুলিশ সুপার জানিয়েছেন। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় পরিতোষ, তুমি অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের সঙ্গে সরাসরি মানিকচক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পাশাপাশি যে খবরে স্বর্ণালী নজর রাখবো, তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। শুক্রবার ভোরেই ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়ারিবাজার এলাকায়। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ, কৃষ্ণনগর মালোপাড়ার বাসিন্দা সৈকত হালদার ও কুনাল হালদারের বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। 3 রাউন্ড গুলি চালানো হয় এবং একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। পুলিশ এবং স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে আপনাদের জানাবো, আহত এবং অভিযুক্ত দুই পক্ষই মাছের বাজারে সুদের কারবার করেন। টাকা পয়সা সংক্রান্ত কোনো বিবাদের কারণেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। একদমই। সন্তু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সন্তু, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে কি অনুমান করছে? ব্যবসায়িক শত্রুতার জেরেই কি তাকে খুন করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? একেবারেই তুমি যেমনটা বলে, কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ, তিনি একজন মাছ ব্যবসায়ী। এদিন সকালে তিনি মাছ কেনার জন্য কৃষ্ণনগর গোয়ারি বাজারে গিয়েছিলেন। সেখানেই তিনি যেমনটা অভিযোগ করছেন, সৈকত হালদার এবং কুনাল হালদার নামে দুই অভিযুক্ত তার সঙ্গে তোলা চাই এবং তোলা না পেয়ে প্রথমে তাকে বন্দুকের বাট দিয়ে মাথায় মারে এবং পরবর্তীতে তাকে 3 রাউন্ড গুলি করে। তার মধ্যে একটি গুলি তার পায়ে লাগে। শুধু তাকে নয়, তার দাদা তাকে ঠেকাতে হলে তার দাদাকেও লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। যেমনটা আমরা তাদের যে বিশ্বনাথ ঘোষের যেমনটা অভিযোগ, তোলা চাওয়ার কারণে কি তোলা না দেওয়ার কারণে কিন্তু এই যে গুলি চালানো হয়েছে এবং তাদের কাছ থেকে গুলি চালানোর পর সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করছেন। যদিও আমরা পুলিশ ও স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারছি, এই সৈকত হালদার, কুনাল হালদার যাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই বিশ্বনাথ ঘোষ যিনি আহত, তারা সকলেই কিন্তু এই যে মাছের বাজার, এই মাছের বাজারে কিন্তু সুদের কারবার করতেন। এই টাকা পয়সা সংক্রান্ত কোনো বিবাদ কিন্তু তাদের মধ্যে ছিল, সেই কারণে কিন্তু এই গুলি চালানোর ঘটনা বলে স্থানীয় পুলিশ আমরা যেমনটা জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ সম্পূর্ণ বিষয়টি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। পুলিশ গ্রেফতারের পর কিন্তু সম্পূর্ণ বিষয়টি সামনে আসবে। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য তোলা চাওয়ার কারণে এই ঘটনা, তা কিন্তু সামনে আসবে এবং প্রকাশ্যে আসবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই। এবং সেক্ষেত্রে সন্তু, এখনো পর্যন্ত ওই ব্যবসায়ীর পরিবার তারা কি বলছেন এই ঘটনা? এখনো পর্যন্ত এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ব্যবসায়ীর পরিবার থেকে এখনো পর্যন্ত কিন্তু একই অভিযোগ আনা হচ্ছে যে ওই ব্যবসায়ী সকালে যখন মাছের বাজারে যায়, ঠিক সেই সময় মাছের বাজারে গেলে তার সঙ্গে তোলা চাই, বিপুল অঙ্কের একটা তোলা চাওয়া হয়। সেই তোলা দিতে রাজি না হওয়ায় কিন্তু তাকে গুলি করে এবং গুলি করার পর কিন্তু তার কাছ থেকে প্রায় 35,000 টাকা এবং তার দাদার কাছ থেকে প্রায় 15,000 টাকা তারা হাতিয়ে নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। এই বিষয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় পরিবারের পক্ষ থেকে। একদমই। অর্থাৎ সন্তু, বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত এই তোলাবাজির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে এই ঘটনার পর থেকে তারা পলাতক এবং এখনো পর্যন্ত তাদের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে তোলাবাজির টাকা না দেওয়ার জন্যই গুলি করা হয় ব্যবসায়ীকে। ধন্যবাদ সন্তু সাহা, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। ওরা প্রথমে আমার দাদাকে 2 রাউন্ড চালিয়েছে, ও পালাচ্ছিল। 3 রাউন্ডের বেলায় পায়ে লেগেছে, যখন পড়ে যায় ওকে অস্ত্র দিয়ে বেদম মেরেছে মাথায়, আপনারা তো দেখে এলেন। আর আমাকেও, আমি যখন ঠেকাতে যাই আমার দাদাকে, আমাকেও মেরেছে এবং আমাকে গুলি চালিয়েছে, আমি পালিয়েছি। আমার মানি ব্যাগ, মোবাইল কেড়ে নিয়েছে আমার দাদা। মোট কত রাউন্ড গুলি চললো? টোটাল 4 রাউন্ড। আচ্ছা, গুলি কি বার করেছে? হ্যাঁ স্যার, বের করেছে। ডাক্তারের গুলি বার করেছে? এবার যে খবরে নজর রাখবো, কাঁকসায় শুট আউটের ঘটনা। আটক করা হয়েছে 2 জন যুবককে বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কাঁকসার গোপালপুরে। স্থানীয়দের যেমনটা অভিযোগ, এলাকারই বাসিন্দা প্রদ্যুৎ লায়েক গতকাল রাতে মদ্যপ অবস্থায় হাতে বন্দুক নিয়ে 3 রাউন্ড গুলি চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
স্থানীয়রা বাধা দিতে গেলে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়, তারপরেই কাকসা থানার পুলিশ এসে দুজনকে আটক করে। শুক্রবার সকাল থেকে এলাকা যথেষ্ট থমথমে রয়েছে এবং যেমনটা অভিযোগ সামনে আসছে, জমি বিবাদকে কেন্দ্র করেই পারিবারিক অশান্তির জেরে এই ঘটনার নিন্দা করেছেন কাকসা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়জিৎ মণ্ডল। এবং যেমনটা অভিযোগ করছেন স্থানীয়রা যে একেবারেই পারিবারিক অশান্তির জেরে এবং জমি বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা। কাকসায় শুট আউট, আটক করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় 2 যুবককে। শুক্রবার সকাল থেকে এলাকা থমথমে, বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ সামনে আসছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এ ধরনের ঘটনা, এমনটাই জানা যাচ্ছে। ঘটনায় থমথমে কাকসার গোপালপুর এলাকা। ঘটনার নিন্দা করেছেন কাকসা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়জিৎ মণ্ডল। সুজিত ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সুজিত, এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? পক্ষ থেকে ইতিমধ্যে তারা ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এবং তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে কাকসার গোপালপুর যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু কাকসা থানাতে লিখিত অভিযোগের একটা প্রক্রিয়া তারা শুরু করেছে। এবং কারণ হচ্ছে যেহেতু ওই যুবক গতকাল রাতে 3টা গুলি চালায়, সেই গুলি তার মধ্যে একটি গুলি পঞ্চায়েতের পক্ষ থেকে যে সৌর বিদ্যুৎ পরিচালিত যে পথবাতি ছিল সেই পথবাতিতে লাগে এবং সেই পথবাতির ক্ষতি হয়। এবং যেহেতু সরকারি সম্পত্তি ক্ষতি হয়েছে, সেই কারণেই কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার তদন্ত শুরু করবে। এবং পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টা তারা জানিয়েছেন। কাকসা থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত তারা শুরু করেছে এবং গোটা পরিস্থিতি তারা নজরে রেখেছে এবং এলাকাতেও বেশ কয়েকবার তারা টহলও দিয়েছে এবং গোটা পরিস্থিতি যাতে শান্ত থাকে, এলাকার মানুষের সাথে কথাও বলেছে তারা। এবং এলাকার যাতে পরিস্থিতি শান্ত থাকে, এলাকার মানুষকে সেই বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন যে পুলিশ এই বিষয়টা তারা নজরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যেটা হয়েছে ঘটনা, একদমই সুজিত সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। গোপালপুরে কাকসায় সেখানে যে বিষয় জানা যাচ্ছে যে শুট আউটের ঘটনা, এখনো পর্যন্ত 2 যুবককে আটক করা হয়েছে, যদিও বলা হচ্ছে পুলিশের তরফে যে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠছে ওই 2 যুবকের বিরুদ্ধে। কি বলবেন এই ঘটনায়? যদি পুলিশের কথায় ধরেই নেই যে পারিবারিক বিবাদে গুলি চলেছে, তার মানে গুলি কত সহজ হয়ে গেছে। যে কোনো কেউ যে কোনো ভাবেই বন্দুক চালিয়ে দিচ্ছে, পিস্তল চালিয়ে দিচ্ছে, গোলাগুলি শুরু হয়ে যাচ্ছে। তার মানে রাজ্যটা তো অস্ত্রাগারে পরিণত হয়েছে। এই রাজ্যে যে উগ্রবাদী সমস্ত লোকেরা খেয়ে গেছে এবং এটা যে রাজনৈতিক প্রস্তাবনের জন্য, পুলিশের চরম ব্যর্থতার জন্য এটা হয়েছে, এই ঘটনা তার প্রমাণ। এখনো যদি এর রাশ না ধরা যায়, তাহলে রাজ্য জুড়ে যা হচ্ছে তা পশ্চিমবাংলার ক্ষেত্রে ভয়ঙ্কর হবে। সেই জন্য এখনো সাবধান হওয়ার জন্য আমি এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। রাহুল সিনহা বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তার পাশাপাশি ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, তুমি যেমনটা বলছিলে, তার পাশাপাশি যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে কাকসায় এই শুট আউটের যে ঘটনা, কিভাবে ওই ব্যক্তির কাছে এই বন্দুক এলো সে সম্পর্কে কি জানা গেছে, পুলিশ কি বলছে এই বিষয়ে? দেখো, বিগত দিনের যদি ইতিহাস একটুখানি দেখা যায় তাহলে কিন্তু তোমাকে বলে রাখি, এর আগেও কিন্তু কাকসার গোপালপুর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে। বিগত দিনে যদি আমরা একটুখানি বিষয়গুলো যদি দেখি, তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। এইভাবে গোপালপুরে এক যুবকের হাতে কিভাবে বন্দুক এলো, সে কিভাবে পেলো, কোথা থেকে পেলো, এই বিষয়টা কিন্তু যথেষ্টই এলাকার মানুষকে ভাবাচ্ছে এবং প্রশাসনেরও কিন্তু এই বিষয়টা কিন্তু নজরে রেখেছে যে কিভাবে এই এলাকার যুবকদের হাতে সেই বন্দুক আসছে এবং গুলি আসছে, কিভাবে তারা সেগুলো সংগ্রহ করছে, সেটাই বিষয় কিন্তু একটা পুলিশের কিন্তু চিন্তার বিষয়। কাকসা থানার পুলিশ কিন্তু গোটা বিষয়টা নজরে রেখেছে এবং তারা গোটা বিষয়টা তারা তদন্ত শুরু করেছে এবং গোটা এলাকার তারা ইতিমধ্যে তারা জিজ্ঞাসাবাদও শুরু করেছে এবং ওই যুবককেও তারা জিজ্ঞাসাবাদ করেছে এবং গোটা ঘটনার তদন্ত যেহেতু চলছে, সেই কারণে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত বিস্তারিত জানায়নি। তবে তোমাকে বলে রাখি, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে যে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই বিষয়টা কিন্তু এলাকার মানুষকে যথেষ্ট ভাবিয়েছে। কারণ আগামী দিনে যদি এমন কোনো ছোট ঘটনা ঘটে, তাহলে কিন্তু কোনো প্রাণহানিরও ঘটনা ঘটে যেতে পারতো। বাস্তবিক একদমই
একদমই ধন্যবাদ জানাবো সুজিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমরা দেখলাম যে নদিয়াতে সেখানে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, তোলাবাজির অভিযোগের সামনে আসছে এবং তোলা না দেওয়াতেই গুলি করা হয়। অন্যদিকে কাকসায় দেখলাম এলাকায় বন্দুক নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। এই ঘটনা রাজ্যের দুই জায়গায় হয়েছে এবং যেখানে আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠছে, কি বলবেন আপনি? জেসিবি জায়েন্ট জামালদের সমস্ত উত্তরসূরিরা একসঙ্গে জেগে উঠেছে। দৈত্য দানবরা যখন একসঙ্গে জেগে ওঠে তখন রাজ্যের এখানে ওখানে মস্তানি বাড়ে, গুলি চালনা বাড়ে। আজকে কাকসায় যেটা ঘটেছে, কৃষ্ণনগরে যেটা ঘটেছে, সেটা তৃণমূলী সংস্কৃতির, তৃণমূলী দাদাগিরির, তৃণমূলী ঔদ্ধত্যের এবং আমাদের গোটা রাজ্যটাকে বস্তানদের হাতে তুলে দেওয়ার, গুন্ডাদের হাতে তুলে দেওয়ার মমতা ব্যানার্জির পরিকল্পনার অঙ্গ ছাড়া আর কিচ্ছু না। মমতা ব্যানার্জি দিনের পর দিন আমাদের গোটা রাজ্যটাকে একটার পর একটা মস্তানের হাতে, গুন্ডার হাতে, সমাজ বিরোধীর হাতে তুলে দিয়েছেন। তার সরকার তৈরি হওয়ার পর থেকেই সমাজ বিরোধীরা জানে এটা সমাজ বিরোধীদের সরকার। সেই সমাজ বিরোধীদের কাছে অবৈধ অস্ত্র আছে, সেই অবৈধ অস্ত্র তারা চালিয়েছে। আজকে কৃষ্ণনগরে, কাকসায়, কাল আরেক জায়গায়, পরশু আরেক জায়গায়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাজ্যের দু জায়গায় একই ধরনের ঘটনা স্বর্ণালী। একদিকে আমরা দেখলাম কৃষ্ণনগরের গোয়ারি বাজারে সেখানে তোলা না চাওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, এবং অন্যদিকে কাকসার ঘটনা, সেক্ষেত্রে রাজ্যের যে নিরাপত্তা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিরোধী শিবির। একদমই তাই ভাস্বতী, আমরা যেমনটা দেখেছি একদিকে যেমন কৃষ্ণনগরে তুমি যেমনটা বলছিলে যে কৃষ্ণনগরে কিন্তু তোলা না দেওয়ায় সেখানে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, এবং অন্যদিকে কাকসায় সেখানেও কিন্তু শুট আউটের ঘটনা ঘটেছে। এবং যেমনটা জানা গিয়েছে যে গতকাল রাতে মদ্যপ অবস্থায় হাতে বন্দুক নিয়ে 3 রাউন্ড গুলি চালায় দুই যুবক, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। আপনাদের মাফ করবেন, আটক করা হয়েছে দুই যুবককে, এমনটাই জানা গিয়েছে। এবং ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এবং অবশ্যই এক্ষেত্রে রাজ্যে যে একের পর এক এই শুট আউট বা গুলি চালানোর ঘটনা ঘটছে তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তারা কিন্তু প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলার দিকে। এবং আপনাদের জানিয়ে রাখবো, পরিবারের তরফে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে তোলা চাওয়ার জন্য, তোলা দিতে না পাওয়ার জন্যই কৃষ্ণনগরের গোয়ালিপাড়ায় ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অন্যদিকে কাকসার যে ঘটনা, সেখানেও যেমনটা পুলিশের তরফে বলা হচ্ছে যে পারিবারিক অশান্তির জের, কিন্তু কোথাও গিয়ে এলাকায় বন্দুক নিয়ে তাণ্ডবের যে অভিযোগ ওই যুবকদের বিরুদ্ধে, কোথা থেকে এই বন্দুক এলো এবং প্রকাশ্য দিবালোকে কিভাবে এই বন্দুক নিয়ে তাণ্ডব চালাচ্ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলার প্রশ্ন উঠছে এবং এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরাও। আরো এখন সময় একটা ছোট বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরছি বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, ইলাম বাজারে সেখানে আদিবাসীদের মারধরের অভিযোগ সামনে আসছে, এবং এই আদিবাসীদের বিরুদ্ধে যে অভিযোগ, মারধরের যে অভিযোগ সামনে আসছে, সেই জায়গা থেকে রাস্তা অবরোধে নেমেছেন বোলপুর ইলামবাজার। রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একদমই ভাস্বতী, এবং ইলামবাজার থানার ধল্লা গ্রামে পুলিশ অবরোধ তুলতে গেলে রীতিমতো বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ইলামবাজার থানার ধল্লা গ্রামে অবরোধ, এবং পুলিশ সেই অবরোধ তুলতে গেলে রীতিমতো বচসা এবং ধস্তাধস্তি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কোন জায়গা থেকে এই অবরোধ বিক্ষোভ চলছে? আদিবাসীদের মারধরের অভিযোগ, কার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে? প্রশাসন কি বলছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, কি পরিস্থিতি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্টই কিন্তু উত্তেজনা এবং শান্তর একটা পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে।
আর যে অভিযোগ সামনে আসছে সেটা কিন্তু কার্যত বলা যায় যে বিস্ফোরক অভিযোগ। তার কারণ হচ্ছে 24-এর যে লোকসভা নির্বাচন গেছে তারপর থেকেই গ্রামবাসীদের একটি মিথ্যা অপবাদ দিচ্ছে, যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে যে তারা নাকি ভোট দিয়েছে বিজেপিকে, তৃণমূলকে কি তারা ভোট দেয়নি। যদিও দেখো এটা সাংবিধানিক অধিকার তাদের বিষয়, কিন্তু এই অভিযোগ সামনে আসছে এবং অভিযোগের ভিত্তিতে বলছে নাকি যে গ্রামে দীর্ঘদিন ধরে মানে 24 নির্বাচনের পর থেকে যে গ্রামে লাগাতার অত্যাচার চলছে। কখনো গ্রামবাসীদের মারধর করা হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, কখনো আবার পানীয় জলের যে ট্যাপ সেগুলো বন্ধ করে হচ্ছে। এমনটাই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের, আদিবাসী যে মানুষজন, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের কিন্তু অভিযোগ। দেখো ঘটনাস্থল বীরভূমের ইলামবাজার থানার মুরগাবনি যে গ্রাম, সেই গ্রামে, এবং অভিযোগ কিন্তু শাসক দলের নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় কিন্তু শাসক দলের নেতা, তৃণমূল নেতা কে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা প্রশাসন তারা কি বলছে এই বিষয়ে মনা? একেবারে তাই। দেখো বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ, যিনি তৃণমূলের নেতা, ইলামবাজারের ব্লকের তৃণমূলের নেতা বলে পরিচিত, সেই রবি মুর্মুর বিরুদ্ধে মূলত কিন্তু অভিযোগ। রবির সাথে আমরা কথা বলেছিলাম, রবিবাবুর সাথে। তিনি যেটা বলছেন যে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ। এটি বিজেপি পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ ধরনের অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে? দেখো তারা বারবার করে অভিযোগ করছে, বিশেষ করে যেহেতু ইলামবাজার থানার অন্তর্গত মুরগাবনি গ্রাম, এবং তারা বারবার যেটা অভিযোগ সামনে নিয়ে আসছে যে তারা আক্রান্ত হচ্ছে এবং রবি মুর্মুর নেতৃত্বে নাকি মারধর করা হচ্ছে, গ্রামে অত্যাচার চালানো হচ্ছে। বারবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা বলছেন যে কোনো স্টেপ নেয়নি, এমনই তার মারাত্মক অভিযোগ করছে। খুব স্বাভাবিকভাবেই এদিন তারা ধল্লা যে গ্রাম, সেই গ্রামেই তারা কিন্তু মূলত বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার মূল রাস্তা, সেই রাস্তার উপর একদমই মনে, অর্থাৎ পুলিশকে জানিয়েও কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বোলপুরের যে সড়ক, সেই সড়ক অবরোধে নেমেছেন। বীরভূমের ইলামবাজার থানার ধল্লা গ্রামে অবরোধ বিক্ষোভ আদিবাসীদের। ধন্যবাদ তোমায়। আরো বারোয় সময় এখন একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, শুভেন্দু অধিকারী সবকা সাথ মন্তব্যে বিতর্ক। ভোলবদল করেও ফের আগের অবস্থানে অনড় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি ঠিক কি বলছেন, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব। রাজ্য সভাপতি স্বীকার করুন বা নাই করুন, আমার বক্তব্যে তাকে সহমত হতেই হবে, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সবকা সাথ মন্তব্যে বিতর্ক। ভোলবদল করেও ফের আগের অবস্থানে শুভেন্দু অধিকারী, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব, এমনটাই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এমনও বলেছেন, রাজ্য সভাপতি স্বীকার করুন বা নাই করুন, আমার বক্তব্যে তাকে সহমত হতেই হবে, এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। আকবরী ভাষণে আমরা দেখেছি এর আগে যেদিন রাজ্য বিজেপি নেতৃত্বের যে বৈঠক ছিল, অবশ্যই সেখানে লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা থেকে শুরু করে আগামীতে বিধানসভা নির্বাচন আছে সেখানেরও রণকৌশল ঠিক করার একটি বৈঠক করা হয়। বিজেপির রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন এবং ঠিক সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করেন। সবকা সাথ সবকা বিকাশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তারই সবকা সাথ মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় বঙ্গ রাজনীতি এবং দলের মধ্যে গিয়ে কোথাও কোণঠাসা তিনি। এবং সেই জায়গা থেকে তিনি পরপর গত কয়েকদিন ধরে যে মন্তব্য করেছেন আপনাদের শোনাবো পরপর। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে, সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে 95% মুসলিম ভোট দিয়েছে
সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না যে আমার সাথে আছে আমি তার সাথে আছি। তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অনেক কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপ কি আছে? সেটা এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতি। কথা বলেছেন উনি একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্য তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। এজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন? তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের? এটা বড় সম্ভব। আর এবার যে খবরের দিকে নজর রাখবো ভাষ্যতে, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে। মামলা দায়ের রাজভবনের মহিলা কর্মীর। ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। মামলায় অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করতে বলল দেশের শীর্ষ আদালত। আপনাদের জানিয়ে রাখবো যে অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে, শ্লোতানির অভিযোগ এবং রাজভবনের মহিলা কর্মী যে অভিযোগ করেছিলেন, এবার সেই সংক্রান্ত বিষয় বা সুপ্রিম কোর্টে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের সুপ্রিম কোর্টে। রাজভবনে মহিলা কর্মীর তরফে ওই মামলা দায়ের হয়েছে। ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। একদমই ভাষ্যতে একদিকে যেমন ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, অন্যদিকে মামলায় অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করতে বলেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে এখনো পর্যন্ত? ঠিকই বলেছো যে এই মামলাতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি যেটা বিষয় যে যে মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তার মূল বক্তব্য দুটো, যে এই ঘটনার তদন্তের ভার পশ্চিমবঙ্গ পুলিশকে দেওয়া হোক, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে সংবিধান অনুযায়ী রাজ্যপাল যে ইমিউনিটি অর্থাৎ রক্ষা কবচ পেয়ে থাকেন, সেই ব্যাপারে কতটা তিনি এরকম রক্ষা কবচ পেতে পারেন বা আদৌ পাওয়া উচিত কিনা, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন ঠিক করে দিন। এই অবস্থাতে এখন বিষয়টা দাঁড়িয়ে আছে। সুপ্রিম কোর্ট একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকেও নোটিশ দিয়েছে এই বিষয়ে তাদের মতামত জানানোর জন্য। একদমই ধন্যবাদ পল্লব। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এই মামলায় এবার রাজ্য এবং কেন্দ্রকে একদিকে যেমন নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের সহায়তাও চেয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট।
আর এবার যে খবরে নজর রাখবো, তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। শুক্রবার ভোরেই ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়ারি বাজারে। একেবারে ভাষ্যতে, এবং এই ঘটনারই এবার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ, এবং কি সেই ঘটনা, কিভাবে সেই ঘটনা ঘটেছে, সেই ঘটনারই এবার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মালোপাড়ার বাসিন্দা সৈকত হালদার ও কুনাল হালদারের বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ, এবং সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা। 3 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ, এবং একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে, এবং রীতিমতো কিভাবে মারধর করা হচ্ছে সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সেই ছবি। একদমই, এবং সিসিটিভি ফুটেজ ঘটনার মুহূর্তের আপনাদের সামনে তুলে ধরছি। কিভাবে দেখছেন লাথি ঘুষি মারা হচ্ছে ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে, ব্যবসায়ীকে রাস্তায় ফেলে রীতিমতো লাথি ঘুষি মারা হচ্ছে। এবং ভোরের ঘটনা, আজ ভোরে এই ঘটনা ঘটেছে, এবং তার কাছে তোলা চাওয়া হয়। পরবর্তীতে তোলা না দিলে তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, এবং ব্যবসায়ী তিনি রীতিমতো হাতজোড় করছেন, কিন্তু তাকে যেভাবে নির্দয়ভাবে মারা হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার মুহূর্তের ছবি দেখছেন, এবং 3 জন যুবক তারা কিন্তু একেবারে এসে তাকে গুলি করলো, এবং এই মুহূর্তে তারা চলে যাচ্ছে। ঘটনার মুহূর্তের সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, কি জানা যাচ্ছে? এবার তো আমরা দেখতে পাচ্ছি যে এই সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। এবার পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে, কি মনে হচ্ছে, কি জানা যাচ্ছে? তোমাকে প্রথমে বলি যে কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার ঘটনা ছিল, এবং বাসিন্দা সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে 2 ভাই এরা মাছ ব্যবসা করে, এবং প্রতিদিন তারা কৃষ্ণনগর গোয়ারি বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করে, এবং প্রতিদিনের মতো আজ তোমার ভোর রাতেও তারা গোয়ারি বাজারে মাছ কিনতে যায়। এবং অভিযোগ ওঠে হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরে এবং টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে তোমার 2 মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, এবং প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে, এবং বিশ্বনাথ ঘোষকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে তোমার গুলি করে, তখন সেই গুলি তোমার লক্ষ্য বসতে হয়। সেই ফুটেজ সিসিটিভি দেখা যাচ্ছে। এবং অন্যদিকে তোমার বিশ্বনাথ ঘোষের পায়ের গুলি লাগার কারণে বিশ্বনাথ ঘোষ তোমার মাটিতে পড়েছে, এবং এরপরে বন্দুক দিয়ে তোমার মাথা আঘাত করতে থাকে দুষ্কৃতীরা, এবং জানা যায় যে তারপর তাকে 4 রাউন্ড গুলি করে অভিযুক্তরা, এবং এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজে গোটা মাছ বাজার সহ এলাকার সমস্ত সবাই বেরিয়ে যাচ্ছিল। এবার দেখো, এই ঘটনায় সিসিটিভি ফুটেজ তৎক্ষণাৎ না পাওয়া গেলেও পরবর্তীতে তোমার সিসিটিভি ফুটেজটা পাওয়া গিয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে এখন পুলিশ তদন্ত শুরু করেছে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে, যারা কোথায় পালিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যাদের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদের কোনো খোঁজ পাওয়া গিয়েছে, বা ওই সিসিটিভি ফুটেজ দেখে কি অনুমান করা গিয়েছে কোথাকার বাসিন্দা তারা? দেখো, ওটা জানা গিয়েছে তারাও নগেন্দ্রনগরের বাসিন্দা, ঠিক আছে, এবং তারা নগেন্দ্রনগর থেকে মালোপাড়ারও কিছু বাসিন্দা রয়েছে, এবং এখনো পর্যন্ত সেই ফুটেজ তাদের কাছে পাওয়া গেলেও তার সেই ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি। তারা এখনো পর্যন্ত নিরুদ্দেশ রয়েছে। এই ব্যাপার নিয়ে তোমার কৃষ্ণনগর পুলিশ, জেলা পুলিশ তোমার তদন্ত শুরু করেছে। ব্যবসায়ী এখনো পর্যন্ত কিছু বলছেন যে ওই ঘটনায় যারা যুক্ত ছিলেন বা যারা তাকে গুলি করতে এসেছে তাদের কাউকে তিনি চেনেন, এ বিষয়ে তিনি কি কিছু বলেছেন? না, ওনারা একটা কথা ছিলেন যে তারা একটা নামজাদা দুষ্কৃতী, এবং তারা দীর্ঘদিন ধরে ওনাদের কাছে বিভিন্ন রকম টাকার চাহিদা করতেন, এবং টাকা না দিতে পেরে আজকে সকালবেলা উনি যখন বাজারে যান উনি টাকা নেই, এবং সেই টাকাটাও দেখতে পায়, এবং দেখার পরে তার প্রতি একটা আক্রমণ করে। একদমই ধন্যবাদ জানাবো। বিশাল সিংহ রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কৃষ্ণনগরের গোয়ারি বাজারের যে ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা যাচ্ছে ওই ব্যবসায়ীকে কিভাবে মারধর করছে ওই 2 যুবক। ইতিমধ্যেই সেই ঘটনায় সৈকত হালদার এবং কুনাল হালদারের বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ দায়ের হয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, 3 রাউন্ড গুলিও চালানো হয় সেই অভিযোগও আসছে, এবং একটি গুলি তার পায়েও লাগে, এবং কিভাবে পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই এই ঘটনায় যে কুনাল হালদার এবং বিশ্বজিৎ হালদার তাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ঘটনার একেবারে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। অন্যদিকে এখনো পর্যন্ত আহত যে ব্যবসায়ী তিনি চিকিৎসাধীন রয়েছেন। কৃষ্ণনগরের গোয়ারি বাজারের যে ঘটনা এবং যে ছবি আমরা দেখছি, এবং যেখানে কিন্তু সত্যি রাজ্যের যে নিরাপত্তা, যে আইন শৃঙ্খলা, তা কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে একজন যুবককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, এক ব্যবসায়ীকে শুধুমাত্র তোলা দিতে না পারায় তাকে নির্দয়ভাবে মারধর করা হচ্ছে, এবং তাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। গুলি চালানোর মতো ঘটনা ঘটছে। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা কোথায়, তা নিয়ে ইতিমধ্যেই সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক মহল।
তোলাবাজির টাকা না দেওয়ায় এই গুলি চালানোর ঘটনা এবং সেই ঘটনারই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়ারি বাজারে এবং সেখানেই সেই ব্যবসায়ীকে কিভাবে মারধর করছে ওই দুই যুবক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো তার মাথায় পিস্তল দিয়েও মারা হয়েছে এবং গুলি চালানোর অভিযোগ করা হয়েছে এবং যেই অভিযোগ সামনে আসছে যে তোলাবাজির টাকা না দেওয়াই কিন্তু এই গুলি চালানোর অভিযোগ, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ কৃষ্ণনগরে। সেই ঘটনায় একেবারে সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। আরো বারোই সময় এখন একটা বিরতি, ফিরছি আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ এবং গত কয়েকদিন ধরে যে ছবি আমরা বাংলাদেশে দেখেছি, রীতিমতো পড়ুয়া পুলিশ সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে ইতিমধ্যেই হয়েছে 32। ইতিমধ্যেই জরুরি পরিষেবা বাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিষেবা বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা, আগুনে আটকে পড়েন অনেকেই। ইতিমধ্যেই বন্ধ সরকারি টেলিভিশন বিটিভির সম্প্রচার, সরকারের সঙ্গে আলোচনায় যেতে নারাজ আন্দোলনকারীরা। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, গত কদিন ধরে কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বেশ কিছু জায়গায় পড়ুয়া এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বন্ধ এখনো পর্যন্ত। ইন্টারনেট পরিষেবা, মৃতের সংখ্যা বেড়ে 32 হয়েছে। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিব্যেন্দুরা, গত কদিন ধরে পড়ুয়া পুলিশ যে সংঘর্ষ, যে রক্তক্ষয়ী পরিস্থিতি বাংলাদেশে, আজকে সকাল থেকে ছবিটা ঠিক কি? এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কোন জায়গায় দাঁড়িয়ে, কি পরিস্থিতি বাংলাদেশে? যেটা তুমি বললে যে মৃতের সংখ্যা 32, সেটা এই মুহূর্তে এইভাবে বলা মুশকিল। তার কারণ কার্যত বাংলাদেশে ইন্টারনেট কিন্তু স্তব্ধ করে দেওয়া হয়েছে। ফলে যে খবর আসার কথা, অর্থাৎ বাংলাদেশ থেকে যে খবর আসার কথা, সেই খবর কিন্তু অনেক জায়গাতেই বাধা পাচ্ছে, আসছে না। এবং পরিষ্কার যে ছবিটা, সেই ছবিটাও কিন্তু ধরা পড়ছে না। কারণ যেভাবে সংঘর্ষ চলছে এবং গত কয়েকদিনে যে ছবি আমরা দেখেছি, তাতে কিন্তু এটা অনেকটাই স্পষ্ট। হাসিনা সরকার যতই তাদের আর্জি জানাক, যতই তাদের অনুরোধ করুক, এই যে সংরক্ষণের যে বিরোধিতা, অর্থাৎ 1971-এ যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি এবং তার সঙ্গে যুক্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারকে সরকারি চাকরিতে 30% যে সংরক্ষণ, সেই সংরক্ষণের বিরোধিতা, চরম বিরোধিতা করে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকারীরা এই আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। আমরা জানি যে আগামী 7ই আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলা রয়েছে। হাসিনা সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নিজে আর্জি জানিয়েছেন যে অন্তত সুপ্রিম কোর্টে শুনানির পর্যন্ত তারা একটু শান্ত থাকুক এবং তার সঙ্গে বাংলাদেশের যিনি আইনমন্ত্রী, তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন, কিন্তু তারা কোনো মতেই রাজি নয়। তার কারণ এই সংরক্ষণ, 30% সংরক্ষণ কিন্তু তুলে দিতে হবে, তাদের একটাই দাবি। এবং যে কারণে এটা স্পষ্ট যে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ থাকায় মৃতের সংখ্যা স্পষ্ট হচ্ছে না, বাংলাদেশ থেকে সেভাবে কোনো খবর এসেও পৌঁছচ্ছে না। ধন্যবাদ জানাবো দিব্যেন্দু ঘোষ, আমাদের অ্যাসাইনমেন্ট হেড ছিলেন ফোন লাইনে। আর এবার আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে। 21-এর শহীদ মঞ্চেও চমকের সম্ভাবনা, দল বদল করতে পারেন একাধিক বিজেপি বিধায়ক। এবং অত্যন্ত বড় খবর, যেখানে তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের 2 বিজেপি বিধায়ক, পাহাড়ের 1 বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে পারেন এবং সেটা অবশ্যই 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকতে পারে, এমনটাই জানা যাচ্ছে। দল বদল করতে পারেন একাধিক বিজেপি বিধায়ক, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। এমনকি আমরা দেখেছি এর আগে ভাষ্যতে যে যে সভা করা হয়েছিল, অর্থাৎ 10ই মার্চের যে সভা ছিল তৃণমূল কংগ্রেসের, সেখান থেকেই লোকসভা নির্বাচনের সকলের নাম, সকল প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার আগেও কিন্তু এই দল বদলের হিড়িক আমরা দেখেছিলাম। আর এবার 21-এর শহীদ মঞ্চেও চমকের সম্ভাবনা। এবার এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই বিষয়ে এখনো পর্যন্ত কি খবর সামনে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, 21শে জুলাই বরাবরই তৃণমূল কংগ্রেস চমক দিতে থাকে, এবারেও কিন্তু তার অন্যথা হচ্ছে না। একাধিক বিধায়ক যারা উত্তরবঙ্গ থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন, সেই 2 বিধায়কের পাশাপাশি পাহাড়ের একজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন 21-এর শহীদ মঞ্চে।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। আজ এবং আগামীকালের মধ্যে সমস্ত বিষয়টি স্থির হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যেখানে বিধায়ক সংখ্যা প্রায় 225 ক্রস করেছে এবং ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে বিধায়ক সংখ্যা 66, সেই জায়গাতে আরো যদি 2 থেকে 3 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে কিন্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত 9টি বিধানসভার যে উপনির্বাচন সেগুলো বাকি রয়েছে এবং সেই জায়গাতে শহীদ মঞ্চের দিকে সকলের নজর থাকবে কোন কোন বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন। এবং বিশেষ করে যে পরিসংখ্যান গত লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে সেখানে বেশ কিছু জায়গাতে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পিছিয়ে রয়েছেন। তারাও একাধিক ব্যক্তি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং 2 জন সাংসদের কথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যেহেতু একটা নিয়ম রয়েছে যে এই বিধায়ক এবং সাংসদরা তৃণমূল কংগ্রেসের এলে তাদের কিন্তু উপনির্বাচনে যেতে হবে, না হলে তাদের সদস্যপদ খারিজের একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু বিষয়টিকে নিয়ে গুরুত্ব দিচ্ছেন এবং যারা তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক কথাবার্তা হয়েছে। একদমই দেবজ্যোতি, সেক্ষেত্রে তুমি যেমনটা জানাচ্ছ যে দল বদল করতে পারেন একাধিক বিজেপি বিধায়ক, সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই তালিকায় কাদের কাদের নাম উঠে আসছে প্রাথমিক সূত্রে কি জানা যাচ্ছে? উত্তরবঙ্গের 2 বিধায়ক রয়েছেন, তার মধ্যে তারা কোচবিহার থেকে বিধানসভায় তারা জয়লাভ করেছিলেন এবং একজন পাহাড়ের বিধায়ক রয়েছে, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল। তিনি গত যে লোকসভা নির্বাচন সেখানে রাজু বিস্তার বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার নামও শোনা যাচ্ছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু 21-এর শহীদ মঞ্চ হতে চলেছে। এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা শেষ করে তিনি গতকাল দিল্লি ফিরেছিলেন, আজ সকালে তিনি কলকাতায় ফিরেছেন এবং এখনো পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এই 3 বিধায়কের সঙ্গে জেলা নেতৃত্বের কথাবার্তার মাধ্যমে এই নামগুলি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। রবিবার শহীদ মঞ্চে তাদের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল, অর্থাৎ আবারও ঘর ভাঙছে ভারতীয় জনতা পার্টি, তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে দেবজ্যোতি, আমরা দেখেছি লোকসভা নির্বাচনের ফলাফলে একেবারেই বিজেপির খারাপ ফল হয়েছে এবং তার পরবর্তীতে যে রাজ্যের বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু যে 3 আসনে তাদের ক্ষমতা ছিল সেই 3টি আসনও তারা হারিয়েছেন এবং ঠিক সেই কারণেই কি এই দল বদলের সম্ভাবনা? দেখো, ভারতীয় জনতা পার্টি এখানে কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু তাদের ক্ষয়িষ্ণু অবস্থা সামনে আসছে। এই যে গত কয়েকদিন আগে উপনির্বাচন হলো 4টি বিধানসভা, তার মধ্যে 3টি ভারতীয় জনতা পার্টির দখলে ছিল, সেইগুলো তাদের হাতছাড়া হয়েছে এবং হাতছাড়া হয়েছে শুধু নয়, তাদের পরাজয়ের যে ভোট পরিসংখ্যান দেখা যাচ্ছে যথেষ্ট খারাপ অবস্থায় তারা রয়েছেন। সেই জায়গাতেই কিন্তু সমস্ত বিধায়করা আগামী দিনে রাজনীতিতে যদি টিকে থাকতে চান তাদের মধ্যে ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যেখানে গেলে তারা আগামী দিনে আবার বিধায়ক হতে পারেন, সেই জায়গাতেও কিন্তু একটা এই সম্ভাবনাগুলি তৈরি হচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যে ভঙ্গুর অবস্থা বঙ্গে রয়েছে সেই জায়গাতেই কিন্তু এই বিধায়কদের দলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আজ এবং আগামীকালের মধ্যে আরো কয়েকজন বিধায়কের সঙ্গে তারা যোগাযোগ রেখেছেন, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন বলে জানা যাচ্ছে। একদমই দেবজ্যোতি, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আরো বারো এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।